আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে এসেছেন ডিসেম্বর মাসের 25 তারিখে। তার এই আগমন নিয়ে নানা রকম সন্দেহ ছিল, বিতর্ক ছিল, পক্ষ এবং বিপক্ষের নানা রকম কথাবার্তা ছিল। যারা বলেছিলেন যে তারেক রহমান সাহেব আসবেন না বা আসতে পারবেন না, শেষ দিন পর্যন্ত যারা অটল ছিলেন 25 তারিখ সকালবেলা পর্যন্ত, এবং অনেক আশঙ্কা করেছিলেন যে তিনি হয়তো আসতে যদি পারেনও এয়ারপোর্ট থেকে বের হতে পারবেন না। এই যে যারা হতাশাবাদীর যে গ্রুপটি ছিল, তাদের মুখে রীতিমতো চুনকালি দিয়ে তিনি এয়ারপোর্ট থেকে বের হয়েছেন এবং দেশের মাটিতে পা রেখে খালি পায়ে তিনি মাতৃভূমির মাটিকে সম্মান জানিয়েছেন, আবেগপ্রবণ হওয়ার চেষ্টা করেছেন এবং সেখান থেকে তিনি নেতাকর্মীদের মাঝে চলে এসেছেন ৩০০ ফিটের সংবর্ধনা স্থলে। এবং দিনটি কোনো রকম নেতিবাচক কোনো বিষয় ছাড়া চমৎকারভাবে শেষ হয়েছে। আর এতে করে বিএনপি যারা সমালোচক, তাদের রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে। যারা প্রতিদ্বন্দ্বী, বিএনপির প্রতিদ্বন্দ্বী, তাদের মন খারাপ হয়ে গেছে। আর তারেকবিহীন বাংলাদেশে যারা নানাভাবে ছড়ি ঘোরাতেন ক্ষমতার, তারা এখন নতুন করে ভাবছেন যে ছড়িটা বের করবেন কি করবেন না, করা ঠিক হবে কি হবে না, ইত্যাদি নানা কথাবার্তা। এই গেল এক। ২ নম্বর হলো যে সুদূর প্রবাসী থেকে তারেক রহমান সাহেব যেভাবে দল চালিয়েছেন, সেই বাংলাদেশে অনেক অনেক ব্যক্তি, তারা জনাব তারেক রহমান সাহেবের নাম ব্যবহার করে যে ফায়দা লুটার চেষ্টা করেছেন এবং কেবলমাত্র তারেক রহমান সাহেবের ভয় দেখিয়ে তারা যে আর্থিক সুবিধা নিয়েছেন, দুর্নীতি করেছেন, অনিয়ম করেছেন, কমিটি বিক্রি করেছেন, এরকম লোকজন রয়েছেন অনেক, যাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। এখন যারা অভিযোগ করতে আসবেন জনাব তারেক রহমান সাহেবের কাছে, সেটার পরিণতি কী হবে? আবার যাদের বিরুদ্ধে অভিযোগ করা হবে তাদের ব্যাপারে তারেক রহমান সাহেব কী ভূমিকা নেন, এটার উপর কিন্তু ওনার ভবিষ্যৎ নির্ভর করবে। উনি যখন লন্ডনে ছিলেন, অনেক বিষয় তিনি জানতেন বা অনেকে তার কাছে অভিযোগ করতেন। কেউ টেলিফোনে করতেন, কেউ হয়তো ওনার সাথে গিয়ে দেখা করে করতেন। উনি তার সুদূর প্রবাসে থাকার কারণ দেখিয়ে অনেক বিষয় তিনি এড়িয়ে যেতে পারতেন। কিন্তু যেহেতু এখন সরাসরি তিনি বাংলাদেশে আছেন, কাজেই এখন তার দলের যে কোনো দুর্বলতা, যে কোনো অক্ষমতা, যে কোনো অনিয়ম, এটি তিনি দায় এড়াতে পারবেন না। তাকে এই দায় নিতে হবেই। কাজে এগুলোর উপরে তার অনেক কিছু নির্ভর করবে। আর তাকে এই সময়টিতে সবচেয়ে বেশি তাকে যে রক্ষা করতে পারবে, সেটা হলো প্রবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। তিনি যদি রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি না হন, তার নেতাকর্মীরা যদি অবাধে বাংলাদেশে দাপট দেখাতে পারে, আপনি নিশ্চিতভাবে ধরে নিতে পারেন যে তাদের পরিণতি ছাত্রলীগ, যুবলীগ কিংবা আওয়ামী লীগের চাইতে হাজার গুণ খারাপ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এই জন্য হয় কি, যখন কোনো একটা সমাজে প্রতিযোগিতা না থাকে, আমাদের প্রকৃতিটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন তাপ চাপ দিয়ে। অর্থাৎ আপনার চারিদিক থেকে বাতাসের চাপ থাকবে, মাটিতে আপনার একটা টান থাকবে, মাধ্যাকর্ষণ শক্তি থাকবে, মহাকর্ষণ শক্তি থাকবে, আকাশ থেকে টানতে থাকবে এবং আপনার শরীরটিকে আপনি ব্যালেন্সে রাখতে পারবেন। কিন্তু এই ব্যালেন্সটা যেখানে থাকে না, বাতাস থাকে না, আলো থাকে না, সেখানে মানুষ হাওয়ায় উড়তে থাকে চাঁদের দেশের মতন করে। এই জন্য আসলে শক্ত প্রতিদ্বন্দ্বী থাকা যে কোনো একজন মানুষের সফলতার জন্য সবচেয়ে ভালো। রাজনীতিতে সবসময় আপনি পৃথিবীর যত বিখ্যাত লোক দেখেন, সব লোকেরই রাজনৈতিকভাবে প্রবল প্রতিপক্ষ ছিল এবং এই জন্যই তারা ভালো করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জমানাতে তিনি যখন ক্ষমতায় এলেন, তখন প্রথম তার জন্য যে সমস্যা দেখা দিল সেটা হলো জাসদের বাড়াবাড়ি। অর্থাৎ ৭ই নভেম্বরে যে বিপ্লবটি জাসদ করেছিল, তার জন্য তারা মনে করত যে জাসদই হলো এই আন্দোলনের মাস্টার মাইন্ড। ডক্টর মোহাম্মদ ইউনূস যে সমস্যায় পড়েছেন এনসিপির দ্বারা, বা যে সমস্যায় তিনি পড়েছেন সেই সমন্বয়কদের দ্বারা, ঠিক একই সমস্যায় জিয়াউর রহমান সাহেব পড়েছেন জাসদের দ্বারা। তো জাসদের সেই হাত থেকে বাঁচার জন্য তাকে নিষ্ঠুর হতে হয়েছে।
দ্বিতীয় তার যে সমস্যা সেটা হলো তার জমানাতে হঠাৎ করে দক্ষিণপন্থী গ্রুপ শক্তিশালী হয়ে পড়ে। জামাত শক্তিশালী হয়, মুসলিম লীগ শক্তিশালী হয় এবং জামাত এবং মুসলিম লীগের মদতপুষ্ট পাকিস্তান ফেরত সামরিক এবং বেসামরিক কর্মকর্তারা জিয়াউর রহমানের জন্য রীতিমতো আজরাইলের ভূমিকায় অবতীর্ণ হয়। এবং জিয়াউর রহমান সাহেব যেহেতু মুক্তিযোদ্ধা ছিলেন, আর অন্যদিকে যেহেতু মুক্তিযুদ্ধের যারা সপক্ষ শক্তি তাদের আউস্ট হয়ে গিয়েছিল, অর্থাৎ আওয়ামী লীগ সেই সময়টাতে ছিল, ফলে ওই শূন্যটাতে যেভাবে মুসলিম লীগ জামাত দখল করেছিল ঠিক একই অবস্থা কিন্তু এখন বাংলাদেশে দক্ষিণপন্থীদের আওয়ামী লীগের অবর্তমানে তাদের যে শক্তিমত্তা, এটা জিয়াউর রহমানের জামানাতে যতটা বেশি ছিল তার সাথে অনেক অনেক বেশি জনাব তারেক রহমান সাহেবের জন্য চাপ তৈরি করবে। জিয়াউর রহমান সাহেবের জামানাতে যারা ছিলেন মুসলিম লীগের, জামাতে ইসলামী, তারা অনেক প্রাজ্ঞ ছিলেন, অভিজ্ঞ ছিলেন এবং এখনকার মতো ইন্টারনেট ছিল না। এবং তখন টিনের ছেলে কাওয়া বা ১ ২ ৩ এ ধরনের স্লোগান হবে, এটা কল্পনাই করা যেত না। কোনো একজন সম্মানিত লোককে নিয়ে এ ধরনের কথাবার্তা বলবে, এটি কেউ মানে আউট অফ দেয়ার ইমাজিনেশন। কিন্তু এখন কি হলো, এখন এমন একটা বেয়াদব জেনারেশন আমাদের সামনে চলে এসেছে, এরা সব কিছু করতে পারে, যে কোনো মানুষকে নিয়ে যে কোনো কথা বলতে পারে, যে কোনো অপরাধ করতে পারে এবং তাদের কোনো রকম অনুশোচনা বোধ নেই, লাজ নেই, লজ্জা নেই, অপমান বোধ নেই, কিচ্ছু নেই। একটা নতুন জেনারেশনের মধ্যে চলে আসছে। ফলে তারেক রহমান সাহেবকে এই জেনারেশন মোকাবেলা করে এবং এই জেনারেশনের যারা দক্ষিণপন্থী গ্রুপ আছেন তারা আরও ডেঞ্জারাস। এই জিনিসগুলো যদি তাকে মোকাবেলা করতে হয় আগামী দিনগুলোতে, তাহলে তার দলের অস্তিত্ব থাকবে না। জিয়াউর রহমান সাহেব যখন দেখলেন যে তিনি জামাতের সঙ্গে পেরে উঠছেন না, তখন জামাতের রাজনীতিটাকে তিনি কৌশলে ডিফিকাল্ট করে দিলেন, যাকে বলা হয় জটিল করে দিলেন। এবং এজন্য জামাতের একটা বিরাট যারা জামাতের মধ্যে একসময় মুসলিম লীগ করতেন বা রাজাকার ছিলেন, আলবদর ছিলেন, তাদের মধ্যে অনেককে তিনি মাঠে নামিয়ে দিলেন। অনেক ইন্টেলেকচুয়াল রয়েছেন, ইসলামপন্থী স্মার্ট লোক ছিলেন। বিশেষ করে ওই জমানাতে ইনকিলাবের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মাওলানা মান্নান, অসাধারণ মেধাবী। বাংলাদেশে মানে এইরকম ইসলামপন্থীদের মধ্যে এইরকম মেধাবী, এরকম স্মার্ট লোক আপনারা যারা মাওলানা মান্নানকে দেখেননি তারা কল্পনাই করতে পারবেন না। এ যুগের মামুনুল হক, এ যুগের ডাক্তার শফিক বা এ যুগে যে সকল জুনায়েদ হাবিবি যারা আছেন, মানে যদি আপনি মাওলানা মান্নানকে, মাওলানা মহিউদ্দিন খানকে, তারপরে হাফিজ হুজুর সাহেবকে, ওয়াইদুল হক, খতিব ওয়াইদুল হক, এদেরকে আপনি ১,০০০ নম্বর দেন, তাহলে বর্তমান জমানাতে যারা আছেন তাদেরকে আপনি ১ নম্বর দিতে ইচ্ছা করবে না। আমি তাদের সঙ্গে চলেছি, আমি জানি এটা। তাদের জ্ঞানের গভীরতা, তাদের চরিত্র, তাদের ব্যক্তিত্ব, তাদের ধন সম্পদ, তাদের ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি, এটা কল্পনাই করা যায় না এই যুগে যারা দক্ষিণপন্থী রয়েছে। তো সেই জমানাতে তিনি জনাব তারেক রহমান সাহেব মাওলানা মান্নানকে নামিয়ে দিলেন জামাতের বিরুদ্ধে এবং অত্যন্ত ক্যানিং, যেটাকে বলে ইংরেজিতে ক্যানিং, চালাকি করে, বুদ্ধি খাটিয়ে মাওলানা মান্নান যেভাবে জামাতকে কোণঠাসা করেছিল, এবং সেটা যদি না করতেন জিয়াউর রহমান সাহেব সঙ্গে, মানে জিয়াউর রহমান সাহেবের পক্ষে তখন জামাতকে মোকাবেলা করা সম্ভব ছিল।